This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন মানব লাহা, সিপিএম নেতা, তরুণ সিপিএম নেতা। আমাদের সঙ্গে রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র এবং আইনজীবী। আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায়, রাজনৈতিক বিশেষজ্ঞ এবং বিশ্লেষক, এবং আমাদের সঙ্গে রয়েছে সৌম্য শুভ্র রায়, আইনজীবী। আমি একবার খুব দ্রুত চলে যাব মানবের কাছে। মানব, এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থা, সেই অবস্থাতে অনেকেই বলছেন, বিশেষ করে শাসক দলের অনেকেই বলছেন যে একই ঘটনা চিরকুটে চাকরি পেয়েছে বাম জামানায়, সুতরাং এই অরাজকতা নতুন কিছু নয়, সুতরাং এটা আমাদের বাংলার পরম্পরা। কি বলবেন? কে চিরকুটে চাকরি পেয়েছে আমি তো জানি না। এখন চিরকুট কোথা দিয়ে চিরকুট বলে চেঁচিয়ে বেড়াচ্ছে। কোথায় চিরকুট আছে? সে তৃণমূলের মমতা ব্যানার্জির ফাইল খোলার মতন। উনি সরকারে এসে আমাদের সব নেতা মন্ত্রী সবাইকে জেলে পাঠিয়ে দেবেন, ওনার কাছে এত ফাইল আছে। কিন্তু অদ্ভুত রকমভাবে উনি ফাইল তো খুললেন না, কিন্তু ওনার নেতা মন্ত্রীরা সব জেলে চলে গেল। তো চিরকুটও ওরকমই চাকরি পাওয়ার মতন। 2 নম্বর হচ্ছে এই পশ্চিমবাংলা হচ্ছে এখন কেসের তুমি কেসের আমি কেস দিয়ে যাচ্ছেন। এই পশ্চিমবাংলায় কিছুদিন পরে যে পরিস্থিতিটা হবে রাস্তা দিয়ে, মানে 22 লক্ষ ছেলেমেয়ে মানে তো নট এ ম্যাটার অফ জোকস। একটা জেনারেশনকে শেষ করে দিল সরকার হাতে দায়িত্ব নিয়ে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির মধ্যে দিয়ে। এরপর রাস্তা দিয়ে কোনো ছেলে বেরোলে পরে তাকে রাস্তায় ছেলেরা জিজ্ঞেস করবে যে তুই কি করিস? না, আমার অমুক সালে টেট পরীক্ষার জন্য আমার কেস হাইকোর্টে চলছে। আবার যদি কারোর সঙ্গে দেখা হয়, তুই কি করিস? আইএলএসটির জন্য আমার কেস চলছে সুপ্রিম কোর্টে। একটা কেস দিয়ে একটা রাজ্যকে চেনা যায়। পশ্চিমবাংলাটার এখন যা পরিস্থিতি, যাতে বিধানসভা বা নবান্ন দিয়ে সরকার চলছে না, সরকার চালানোর জন্য কেসে যেতে হয়। এই পশ্চিমবাংলায় ছোট থেকে ছোট ঘটনা কিছু ঘটানোর জন্য সব কিছু কোর্টের মাধ্যমে। এবার প্রশ্নটা হলো সবচেয়ে বড় কথা, যে এই সরকার, যারা মমতাময়ী সরকার বলে দাবি করে, যারা মামাটি মানুষের সরকার বলে দাবি করে, অদ্ভুত রকমভাবে এদের লজ্জা করলো না? একজন গরিব বাবা, একজন অসহায় মা, তিলে তিলে সঞ্চয় করা অর্থগুলো এরা লুট করলো। এরা কোনো জায়গা থেকে লুট করতে বাদ দিচ্ছে না, টাকার গন্ধ দেখলেই সেখানে চলে যাচ্ছে। একটু আগে সোমনাথ দা বলবার সময় বলছিল যে 19 র্যাঙ্ক করা সে চাকরি পেল না, 33 র্যাঙ্ক করা সে চাকরি পেয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও এটা তো সত্যি যে রাজ্যে দুর্নীতি হয়েছে। এখন ভয়াবহ পরিস্থিতি এটা হতে পারে যে আজকে এই 22 লক্ষ ছেলেমেয়ের মধ্যে যারা চাকরি পেয়েছে তারা সবাই তো দুর্নীতিগ্রস্ত নয়, তাদের মধ্যে কেউ কেউ যোগ্য আছে। এখন যদি পুরো প্যানেলটা বাতিল হয়ে যায়, তাহলে যোগ্য ছেলেমেয়েগুলোর চাকরিও চলে যাবে, এবং সমাজে তাদের কিন্তু যে সম্মানটাও কিন্তু তাদের হারিয়ে যাবে। মানুষ কিন্তু দুবেলা পেটে না খাবার কেউ বেঁচে থাকতে পারে, কিন্তু সম্মান হারিয়ে বাঙালিরা বেঁচে থাকতে পারে না। ফলে সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে এই রাজ্য সরকার। অবশ্যই আমি আসছি। আমি একবার সৌম্য শুভ্রর কাছে চলে যাবো। সৌম্য শুভ্র, গোটা ঘটনায় আজকে সুপ্রিম কোর্ট, আপনি নিজেও দেখলেন, গোটা ঘটনায় কোথাও বিষয়টা ক্রমশ খুব গুরুগম্ভীর শুধু হয়ে উঠছে না, কোথাও বোধহয় একটা অনিশ্চয়তা এই 26,000 তরুণ তরুণী তাদের মধ্যে বোধহয় কাজ করবে। তার কারণ যেভাবে বিচার ব্যবস্থা করছে, অবশ্যই দেখুন, মানে আমি বিচার ব্যবস্থাকে কিন্তু দায়ী করছি না, কারণ নৈবক্তিক এবং সত্যিটা তো সত্যি, সেটাই তো বিচার ব্যবস্থা। তারা তো সততার ওপর দাঁড়িয়েই, যুক্তির ওপর দাঁড়িয়ে, আদালতে যে সমস্ত প্রামাণ্য তথ্য আছে তার উপর দাঁড়িয়ে তারা বিচার করছেন। কিন্তু এই 26,000 ছাত্রছাত্রীর তো যারা চাকরি করছেন, প্রার্থী যারা মেধা যোগ্য, তারাও এর মধ্যে পড়ে গেলেন। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। একটু আগে আপনি বলছিলেন না, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, চাল থেকে কাঁকড়টাকে আলাদা করে দেওয়া যায়। কিন্তু এই যে সিচুয়েশন আছে, এখানেতে কে যোগ্য চাকরি প্রার্থী আর কে অযোগ্য, এটা সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে প্রায় অসম্ভব। কারণ আমি আরেকটু সহজ করে বলছি যে সাদা চাল আর কালো কাকড়, কালো কাকড়গুলোকেও রং করে সাদা চাল করে দেওয়া হয়েছে। এবার বলা হচ্ছে যে এমন ভাবে রং হয়েছে পার্মানেন্ট, মানে চিরস্থায়ী রং, এবার আলাদা করো। কোনো চালু নিতে পারবে না। তার থেকে বড় কথা, চালটা এখন ভাত হয়ে গেছে, কারণ ওয়েমার শিট নষ্ট হয়ে গেছে। তার যে মিরর ইমেজ, তারও কোনো কোথায় কি আছে কোনো হদিস তার পাওয়া যাচ্ছে না। সেই জন্যই আজকে অনারেবল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বলতে হলো যে ডাল মে কুছ কালা হয় ইয়া পুরা ডাল হি কালা হয়। কারণ অর্থাৎ কোন কে যোগ্য কে অযোগ্য এটা খুঁজে বার করা এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে অসম্ভব
একটা সিচুয়েশনের মধ্যে। সেই কারণে এই যে জাস্টিস পেতে ডিলে হচ্ছে, যে কথাটা একটু আগে বলছিলেন, সেই জিনিসটার সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটাই যে কে যোগ্য কে অযোগ্য সেটা তার মানে এমন ভাবে চালুনিটাকে তৈরি করা হয়েছে যাতে তাতে চাল এবং কাকড় কোনোটাই ধরা না যাবে না। অর্থাৎ চালুনিটাও সুপরিকল্পিত ভাবে, যেটা অর্গানাইজড ক্রাইম, সুসংগঠিত অপরাধের যেরকম ভাবে ঘটে, চালুনিটাকেও সেই রকম ভাবে তৈরি করা হয়েছে। বিশেষ করে এই যে মিরর ইমেজ অথবা ওএমআর শিট, যেগুলো সমস্ত কিছু সুপরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে, এবং যে কথা বলছিল এডিটেবল, মানে এডিট করা যায়, সেই ব্যবস্থাও করে রাখা হয়েছিল। তার মানে এটা একটা সুদূর প্রসারী সুসংগঠিত ঠান্ডা মাথায় অপরাধ এবং একটা ভয়ঙ্কর রকমের দুর্নীতি। এর এগেনস্টে মানে বলার কিছু নেই, একটা রাজ্যের তরফে একটা এসএসসির মতো একটা রেপুটেড অর্গানাইজেশনের জন্য এটা খুব দুর্ভাগ্যজনক। একটু আগে বলছিলেন যে বাম জমানাতেও চাকরি চুরি হতো, চিরকুটে চাকরি হতো। এবারে তো ব্যাপারটা হচ্ছে, রাম তোমার পড়া হয়নি কেন স্যার, শামেরও পড়া হয়নি, এই এক্সাম্পলে তো চলা যেতে পারে না। যদি বাম জমানাতে কোনো রকম এইরকম ঘটনা ঘটতো, চাকরি চুরি হতো, তার জন্য এই সরকারের তরফে যে জিনিসটা হচ্ছে সেটা কখনো জাস্টিফাইড না। অবশ্যই আমি একবার তরুণজ্যোতির কাছে চলে যাবো। তরুণজ্যোতি, অনেকের প্রশ্ন রয়েছে, বিশেষ করে আমরা যখন এই অনুষ্ঠানটা করছি তাতে অনেকেই কিন্তু তারা প্রশ্ন করছেন, এরকম কোনো সম্ভাবনা আছে 2012 সালে এসএসসি পেয়ে চাকরি করছেন বা অন্য সময় তারও চাকরি চলে যেতে পারে? ইস্যুটা একটু অন্য হয়েছে। ধরো 2012 RLST বা তার আগে যারা পরীক্ষা দিয়েছিলেন, চাকরি পেয়েছিলেন পরীক্ষা দিয়ে, 2009 ধরে, হ্যাঁ পরীক্ষা দিয়ে, আমি এই 16 আগের কথা বলছি, চাকরি পেয়েছিলেন, চাকরি করছিলেন, তাদের চাকরি পোস্টিংটা দূরে ছিল। যে কারোর ইচ্ছা হয় আমি ভালোভাবে পরীক্ষা দিয়ে র্যাঙ্কিংটা বেটার করবো, যাতে কাছাকাছি পোস্টিং পায়, অনেকে সেটা করেছিলেন। তারা এতটাই মেধাবী ছিলেন যে 12তে তারা চাকরি পেয়েছিলেন, 16তে তার মেধার ভিত্তিতে তারা 16তেও ক্র্যাকটা করে তারা চাকরিটা পায়। আজকে যখন 16র প্রসেসটা নিয়ে ডাউট হচ্ছে, তারা চাকরি ছেড়ে, আগে চাকরিটা ছেড়ে দিয়ে চাকরি জয়েন করেছেন কাছাকাছি হবে বলে, তাদেরও চাপে পড়ে যাচ্ছে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টে এই বিষয়টা ওঠে, মাননীয় প্রধান বিচারপতি বলেন যে এই ক্যাটাগরি যে স্টুডেন্টসগুলো আছে, শিক্ষকরা আছে, তাদের বিষয়টাকে আলাদাভাবে দেখা হবে। এবার বাম আমলে একটা কথা হচ্ছিল, এক্ষুনি শুনছিলাম, দেখো 1997 সালে এই চিরকুটে চাকরিটা হতো, কেউ অস্বীকার করেনি। এই চিরকুটে চাকরি হওয়ার জন্যই 1997 সালে এসএসসি চালু হয়। এসএসসি চালু হয়ে একটা সিস্টেমের মধ্যে আনে। 2011-12 সালেও কলকাতা হাইকোর্টে এই চিরকুটে চাকরি পেয়েছে এরকম প্রায় 600 থেকে 700 জনের চাকরি বিভিন্ন মামলায় খারিজ হয়েছিল। দুর্নীতি সেখানেও ছিল। 2011-তে মানুষ তো পরিবর্তনের ডাক দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের ফেরিওয়ালি হয়ে তিনি পরিবর্তনের একটা স্বপ্ন বিলি করছেন। এটা তার পরিবর্তনের নমুনা হলো, যেখানে আমি বললাম যোগ্য অযোগ্য আল্লাহ। আমি আবার বলছি, চাকরি চোরদের ওপর, যারা ঘুষ খেয়েছে তারাও দোষী, যারা ঘুষ দিয়েছে তারাও দোষী, এদের ওপর আমার এক ফোঁটা সিম্প্যাথি নেই। কিন্তু যারা যোগ্য আছে, এর মধ্যে অনেকে আছে যারা সত্যিই যোগ্য, তারা বলি হচ্ছে এই সরকারের জন্য। তুমি জলের এক্সাম্পল দিলে, তোমার ছোট্ট করে একটা এক্সাম্পল দিই। ধরো এই দুটো গ্লাসে জল আছে, আমি যদি এই গ্লাসটাকে নিয়ে এই গ্লাসে একটু মিশিয়ে দিই, মিশিয়ে দেওয়ার পর বলি তোমাকে কোনটা কোন গ্লাস থেকে নিয়েছি, তুমি বলতে পারবে আমাকে? ইম্পসিবল। সেরকমই হয়েছে এই প্যানেলটা। ইচ্ছা করে এমন একটা কীর্তি করা হয়েছে যাতে গোলমালটা থাকে, এবং গোলমালটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে যাতে ওই শিখণ্ডী হিসাবে যোগ্যদের দাঁড় করিয়ে দেওয়া যায়। এই প্যানেলটা এরকম, তোমার মনে হতে পারে ভুল করে করেছে, না, প্যানেলের মধ্যে যোগ্য রাখা হয়েছে তাদেরকে শিখণ্ডী হিসাবে দাঁড় করানোর জন্য, যাতে তাদেরকে ঢাল বানিয়ে অন্যদেরকে বাঁচানো যায়। অবশ্যই, তার মানে যোগ্য যারা চাকরি প্রার্থী ছিলেন তারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন ভাববেন না, অবশ্যই তারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন। কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা শুধুমাত্র তাদের বড়ি হিসেবে ব্যবহার করেছে, যে দেখো 2-1 পিস মেধা প্রতি 10-এর মধ্যেও থাকলেও থাকতে পারে। আমি এবার চলে যাচ্ছি একেবারে সরাসরি। তরুণজ্যোতি, দুটো প্রশ্ন আমি না করলে হবেই না, তারপর মানুষ খুব আতঙ্কে আছে। 2009 সালে এসএসসি দিয়ে চাকরি পেয়েছে, 2011 সালে কেউ 12 সালে পেয়েছে। তারা যদি পরবর্তীকালে 2016 সালে যদি তারা পরীক্ষা দিয়ে থাকেন, একমাত্র তাদেরই আতঙ্ক, কারণ তারা আগের চাকরিটা ছেড়ে দিয়েছেন। যারা 2016 সালের আগে এসএসসি দিয়ে চাকরি পেয়েছেন এবং সেই চাকরিতেই রয়েছেন, তাদের তাহলে ভয় নেই? না, সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং যা হয়েছে তাদের বিষয়টা সেপারেটভাবে দেখা হচ্ছে, কারণ তাদের ইস্যুটা দেখুন, যারা বেঞ্চে বসে তারা বিচার করে, তারা কেউ অমানবিক নয়, তারা ওই জায়গাটা নিশ্চয়ই দেখবেন। সুতরাং কারোর বাড়তি ভয় পাওয়ার দরকার নেই। যারা যোগ্য,
যারা একবার চাকরি 2009-তে হোক বা পরবর্তীকালে তারা চাকরি পেয়েছিলেন ভালো, আরও ভালো জায়গায় পোস্টিংয়ের জন্য, বাড়ির কাছের জন্য, যারা আবার পরীক্ষা দিয়েছেন তাদের ব্যাপারটাও কিন্তু দেখা হচ্ছে। এবং যারা পরীক্ষা দেননি, যারা তার আগে এসএসসি পেয়েছেন, তাদের থেকে নিয়ে তো হ্যাঁ, প্রশ্ন পরীক্ষা নেই। না দিয়ে চাকরি পেয়েছে এরকমও আছে। না। 9 পেয়েছে, 9 পেয়ে তার নাম্বার 53 হয়ে গেছে, চাকরি পেয়েছে এরকমও না, আছে। এটা তো জানি না, কিন্তু ধরুন 2009 সালে এসএসসি পেয়েছে বা 2000 পরবর্তীকালে পেয়েছে, 2016 না, তারা সেই জায়গায় চাকরি করছে, তাদের কোনো এফেক্টই নেই। তাদের কোনো ভয় নেই। আমি এবার চলে যাব দ্রুত আরজিকর প্রসঙ্গে, সময় খুব কম। আমি মানবকে দিয়ে শুরু করবো। মানব, কি মনে হচ্ছে যে একটা মানুষ, একটা সমাজ, তারা শাসকের বিরুদ্ধে অথবা যারা এই জঘন্য অপরাধ ঘটিয়েছেন, সংগঠিত ঘটনা ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদটা বিরোধীরা কোনোভাবে সেই প্রতিবাদের মধ্যে আসতে চায়নি, কারণ রাজনৈতিক দল যাতে রাজনৈতিক রং না লাগে। অথচ যত সময় যাচ্ছে আরজিকর, আমরা দেখতে পাচ্ছি আরজিকরের বিষয়টা মৃদু হচ্ছে, অথচ মানুষের হৃদয় কাঁদছে, মন কাঁদছে, সবাই চাইছে বিচার হোক। এই অবস্থায় আপনারা কি ভাবছেন? দেখো ঋতু, একদম পরিষ্কারভাবে কথা, আমি কোথাও একটু হয়তো ভিন্ন মত পোষণ করব, কথাটা শুনলে হয়তো একটু অন্যরকম মনে হতে পারে। সেটা হলো, আমি প্রথম দিন থেকে যে কটা চ্যানেলে ছিলাম আমি সব জায়গাতে বলেছি যে আরজিকর আন্দোলন যারা শুধু অরাজনৈতিক আন্দোলন দেখানোর চেষ্টা করেছে, আজকে এই আন্দোলনকে ম্লান করে দেওয়ার সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা। আমরা বামপন্থীরা প্রথম দিন থেকে বলে এসেছি, আমরা বামপন্থীরা ঝান্ডা নিয়েই রাস্তায় ছিলাম বিচারের দাবিতে। এবং যেটা বলা হয়েছিল যে জাস্টিস ফর আরজিকর, আমি প্রথম দিন থেকে একটা কথা আমি বলে এসেছিলাম যে এই আন্দোলন, জাস্টিস ফর আন্দোলন, এই সরকারের কাছে চেয়ে পাওয়া যাবে না। কারণ এই যে আরজিকরের ঘটনা, এটা তো একটা প্রাতিষ্ঠানিক ঘটনা। কারণ এই সরকার যা করছে, সেটা দুর্নীতি হোক বা অরাজকতা হোক বা দুষ্কৃতিরাজ হোক, সবটাই প্রাতিষ্ঠানিকভাবে করছে। এবং এই প্রাতিষ্ঠানিক অরাজকতাটার মধ্যে প্রচুর বড় বড় আধিকারিকরা পর্যন্ত যুক্ত ছিল। যার ফলে প্রথম দিন থেকে আমি একটা কথা বলছি বারবার করে, যে রাজনীতি যদি আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেই রাজনীতিতে যদি কোথাও ঘুণ ধরে, বিচার ব্যবস্থা যদি ঘুণ ধরে, তার রাজনীতির মধ্যে দিয়েই সারাতে হবে। তাই আমরা বামপন্থী ছাত্র যুবরা, বামপন্থীরা রাস্তায় ঝান্ডা নিয়েই ছিলাম, ঝান্ডা নিয়েই আছি। আর আজকের এই আন্দোলনটা তার জন্য জাস্টিস ফর আরজিকর থেকে ডিমান্ড ফর আরজিকর, ডিমান্ড ফর জাস্টিস হয়েছে। আমরা বলছি এই আন্দোলনটা আগামী দিনে ফাইট ফর জাস্টিসে পরিণত হবে। এবং সেই জায়গায় যাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে হসপিটালগুলোকে হুঙ্কার দেন, থ্রেট কালচার চালান। যে অভিজিৎ মণ্ডল, ওই টালা থানার বড়বাবু, 12টা হসপিটাল যারা বললো ওনাকে ফিট সার্টিফিকেট দিল, ভর্তি নিল না, বললো না তাও পরে ওকে কেন ভর্তি নেওয়া হয়নি, তাদেরকে আমি পরে দেখছি, পক্ষান্তরে তো থ্রেট করছেন। আজকে সন্দীপ ঘোষের মতন লোক, যার নামে অভিযোগ, তার বাড়ি থেকে অভিযোগপত্র পাওয়া যাচ্ছে, তারপরেও সে ছাড়া পেয়ে যাচ্ছে। অর্থাৎ কোথাও দাঁড়িয়ে যে আমাদের মনে হয়েছে যে এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে, বলছেন মৃদু শুধু নয়, এই চেয়ে আন্দোলন- হবে না, লড়াই করে হবে। এবং আমরা বামপন্থীরা লড়াই করেই নেব, রাজনীতির ঝান্ডা নিয়েই করব। আমি তরুণজ্যোতির কাছে খুব দ্রুত চলে যাব। তরুণজ্যোতি, কোথাও কি মনে হয় ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে এই আন্দোলনে মৃদু থেকে মৃদুতর হয়েছে, তার কারণে এই আন্দোলনে রাজনীতির লোকেদের একদল লোক তারা ঢুকতে দেয়নি, তারা ভেবেছিল এই আন্দোলনটা তাদের সম্পত্তি? ঋতুদা রাজনৈতিক দলের মুখপাত্র, তার আগেও একটা মেয়ের বাবা, সেই হিসাবেও বলি দলের মুখপাত্র সাথেও, কারণ সমাজের বাইরে তো রাজনীতি হয় না। দেখো, দুটো ইস্যু আছে, কোনো পলিটিক্যাল প্রবলেমের নন পলিটিক্যাল সলিউশন হয় না, এটা যারা বিশ্বাস করে তারা বোকার স্বর্গে বাস করছে। জাস্টিস ফর আরজিকর দাবি ছিল, পরে সেখান থেকে দাবি ঘুরে আসলো ইলেকশন, আসলো কমিটি, এবং সাথে আরও অনেক কিছু, এবং সাথে যে অন্যান্য দাবিগুলো ছিল, মানে হসপিটালের সুরক্ষা নিয়ে, সেগুলো মানুষের জন্যই ছিল, কোনো ভুল নেই সেখানে। কিছু জায়গায় কিছুজন মিসগাইডেড হয়েছে, সন্দেহ নেই কোনো। কিছু মিটিং হয়েছে, আমি নাম নেব না, তোমাদেরই ফ্যাটার্নিটির কিছু লোক, তার সাথে কোনো এক ডাক্তারের বিশেষ মিটিং হয়েছে, তারপর কারোর যাওয়া, কারোর কিছু, অনেক কিছুই হয়েছে, আই এম নট ইনটু দ্যাট। বাট ফ্যাক্ট হচ্ছে, দেখো দুটো অ্যাসপেক্ট আছে, আজকে কেউ ধোয়া তুলসী পাতা নয়। ডাক্তারদের একটা প্রশ্নের উত্তর আমি সেদিনকেও জিজ্ঞেস করেছিলাম, আমি আজকেও জিজ্ঞেস করছি, পরে জানতে পেরেছিলাম আমরা, পোস্টমর্টম একটা ডেড বডি বলে, কথা বলে, ডেড বডি থেকে অনেক কিছু জানা যায়। সন্ধ্যাবেলা পোস্টমর্টম হয় না এক্সেপশনাল সার্কামস্টেন্সেস ছাড়া। ফার্স্ট পারমিশনটা কী করে হলো? সেকেন্ড, ওই পোস্টমর্টমে এই জুনিয়র ডক্টর ফ্রন্টের বেশ কিছুজন ডাক্তারও ছিল,
তারা ছিল, তারা সাইন করেছিল, দে ওয়ার স্যাটিসফাইড উইথ দ্য পোস্টমর্টম। তারা সেই কথাটা আমাদেরকে, যারা সাধারণ মানুষ রাজনীতি ভুলে গিয়ে তাদের সাথে ছিলাম, যারা রাত দখল দিন দখল বিভিন্ন সময় আমরা ছিলাম, তাদেরকে জানায়নি কেন? ফার্স্ট প্রশ্ন তাদেরকে থাকবে আমার সেকেন্ড প্রশ্ন তাদেরকে থাকবে যে সেমিনার রুমের পাশের রুমটা যখন ভাঙা হচ্ছিল, সেই রুমটা ভাঙার যে অর্ডারটায় তাদেরও সাইন ছিল, তারা জানতো তার ইম্পর্টেন্সটা কি। না, আমরা জানি সর্ষের মধ্যে ভূত আছে, যারা আন্দোলন করছে, আরো একটা আসবে, আমি কিন্তু কোথাও কি মনে হচ্ছে বিজেপি এবং তৃণমূলের সেটিং এর ফলে সিবিআই এই তদন্তটা আমি করবে? আবার বলছি, এটা তদন্ত চলছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। হাইকোর্ট রিপোর্ট কল ফর করছে, হাইকোর্ট ছিল তখন সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে চলছে। স্টেপ ওয়াইজ ইনফর্ম করতে হচ্ছে, স্টেপ ওয়াইজ পিরিয়ডিক্যালি রিপোর্ট ফাইল হয়েছে। এখানে সেটিংটা কোথায়? এখানে সেটিংটা কোথায়? যারা সেটিং বলে লাফায়, তারা কি বলতে চাইছেন যে মাননীয় বিচারক যারা আছে, নট বিচারপতি, বিচারক লোয়ার কোর্টে বিচারক যারা আছে, তারা সেটিংয়ের অঙ্গ? তারা কি জুডিশিয়ারিকে কোশ্চেন করছে? আজকে বাবা মা, সব থেকে বেশি কষ্ট তো বাবা মার, মেয়েটা তো হারিয়েছে, তার বাবা মার মেয়ে হারিয়েছে, তারা হাইকোর্টে গেছে, দে হ্যাভ এভরি রাইট, হাইকোর্টে গেছে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। কিন্তু আমার প্রশ্ন আছে, তাদের তো বিশাল লিগ্যাল টিম ছিল, বিশাল লিগ্যাল টিম, তাদেরকে সাজেস্ট কেন করলো না যখন চার্জশিট ফাইল হলো একটা নারাজি ফাইল করার? একটা নারাজি কেন ফাইল হলো না? সেটাকে নিয়ে মানে অ্যালাউ না করতো, সেটাকে নিয়ে ক্রিমিনাল ডিভিশনে কেন আসলো না? মিসগাইড হচ্ছে, আমি আবার বলছি, কিছু লোক মিসগাইড হচ্ছে, কিছু লোককে মিসগাইড করা হচ্ছে, এবং কিছু লোক ইচ্ছা করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি লাস্ট কথা বলবো, রিতদা, খালি আরজি করার ইস্যুটার সাথে আরও একটা ইস্যু রিলেটেড আছে, ফিনান্সিয়াল স্ক্যাম, যার জন্য সন্দীপ ঘোষ এখনও পর্যন্ত জেলে আছে। সেটা স্ক্যাম হচ্ছে, ওখানকার ছোট ছোট সুন্দর ডাক্তারবাবুরা তো জানতেন, তারা তো জানতেন। সেই স্ক্যামের অভিযোগ যে আক্তার আলী করলো, তাকে বারবার এদিক থেকে ওদিক সরিয়ে দেওয়া হলো, ব্রেকেজ অফ সার্ভিস হলো, যে পেনশন পাবে কিনা সন্দেহ, তার পাশে তো ডাক্তারবাবুরা দাঁড়ায়নি কোনোদিন। কেন দাঁড়ায়নি? প্রশ্নটা আমার থাকবে তাদের জন্য। অবশ্যই 10 সেকেন্ডের একটা answer দৌড়িত, 10 হ্যাঁ, সেকেন্ডে। হ্যাঁ। সেটা হলো, তরুণ বলবার সময় বলছিল, আমার খালি একটাই প্রশ্ন, সিটিং তত্ত্বটা কোথায় দাঁড় করাচ্ছে জানো? সেটা হলো যে পশ্চিমবাংলায় স্বাস্থ্য দপ্তরগুলো স্বাস্থ্যের অবস্থা এত বেহাল, আমরা যেরকম আন্দোলন করেছি, তরুণরাও তো আন্দোলন করেছে, তারপরেও এনকিউএস বলে কেন্দ্র সরকারের একটা দপ্তর আছে, সেখান থেকে পরিষেবা এবং পরিকাঠামোতে পশ্চিমবাংলাকে স্বাস্থ্যতে প্রথম অধিকার দেওয়া হচ্ছে। একদিকে এরা আন্দোলন করছে, একদিকে কেন্দ্র থেকে সার্টিফিকেট তকমা দিয়ে পাঠাচ্ছে। Partly তাহলে একটা কোথাও কোনো দাঁড়িয়ে hospital-এর থেকে মানে- যে আন্দোলনটাকে, মানে ওই দিনমে, আমরা এই কথাটা বারবার করে বলে এসেছি যে দিনমে কুস্তি রাতমে দোস্তি, তাহলে এটা সেটিং তো পরিষ্কার যে এই আবহাওয়াতেও পশ্চিমবাংলায় যখন স্বাস্থ্যের পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে এরকম না, ঘটনা, setting এটা- তারপরে setting- প্রথম স্ট্যাম্প কি করে কেন্দ্র থেকে পাঠালো? না, ঋতুদা, কেন্দ্রের একটা স্বাস্থ্য সেটিং মন্ত্রক তো ছাড়া আছে, এটা হওয়া হতে পারে আমি না। ভাইয়ের সাথে দ্বিমত হচ্ছি না, একটা সেটিং তো আছেই, ওই সেটিংটার নামই তো ইন্ডিজোট, ওই যে একটা সেটিং তো আছেই। প্রশ্ন অস্বীকার ছিল করবে? আর্জি করে আচ্ছা, চলে গেল আমি এবার ইন্ডিজোটে। দ্রুত চলে যাবো সমস্যাটা এই জায়গাটা। সম্রাটদা, কি মনে হচ্ছে, কোথাও কি আপনার মনে হচ্ছে আরজি করের এই গোটা ঘটনায়, আপনি যেহেতু পুরোনো দিনে তৃণমূল কংগ্রেসটা করে এসছেন, এটা তো অস্বীকার করতে পারবেন না, আবার আপনি নিজে বিরোধী রাজনীতি কংগ্রেস থাকাকালীন অবস্থায় করেছিলেন, অর্থাৎ আপনি মূলত সিপিএম আমলে বিরোধী রাজনীতিটাই করে এসেছিলেন। আপনার কি মনে হচ্ছে, আপনারা যদি বিরোধী অবস্থায় থাকতেন, মানে সেই সময়, তো এটাই তো একটা বিরাট ইস্যু হয়ে যেত, যেটা বিরোধীরা এবং যেসব ডাক্তারবাবুরা বিভিন্ন স্লোগানের আবিষ্কারকর্তা, আসলে তার একটা ফ্লপ আন্দোলন করেছে, কিন্তু মানুষের মনের ভেতরের কান্না, বাবা মার কান্না, তাদের চোখের জল মিথ্যে নয়। না, আপনি ঠিক কথা বলেছেন, এ ব্যাপারে আমি আর দ্বিমত নই আপনার সাথে। অভয়া নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, টিভির দর্শক যারা আছেন তারা আমাদের থেকে বসে বেশি বলে ফেলবেন অভয়া নিয়ে আর এই চালচুরি ত্রিপল চুরি নিয়ে। আমি সে কথাতে ঢোকার আগে আমি শুধু বলি, শুধু অভয়া কেন, এই ভারতবর্ষে প্রচুর প্রচুর মেয়েরা ধর্ষিত হয়েছে, তাদের কেসগুলো কোর্টে এখনও পর্যন্ত কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়ে কোনো রকম আইনের সহায়তা না পেয়ে পড়ে আছে। আমরা তাদের কথা কিন্তু একবারও বলছি না, শুধু অভয়ার কথা বলে চলেছি। ঠিক আছে, আপনি আইনের ব্যবস্থা কথা বলছিলেন ঋতু, আপনি বলছিলেন আইন সমস্ত, তরুণও বলছে সব দিকে সিদ্ধান্ত নিয়ে তারপর, ভাই প্রমাণ নিয়ে নাকি আইন হয়, আমি বুঝি না ঋতু। আমি আপনার কথা অনুযায়ী প্রথমে যাও পুলিশ কোর্ট বলে ঋতু দোষী, দৌড়লো হাইকোর্ট বললে না না ঋতু দোষী নয়, একই প্রমাণ, হাইকোর্ট ঋতু দোষী নয়, আপনি দৌড়লেন সুপ্রিম কোর্ট না 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 ঋতুই দোষী। আইন এখানে বলছি এ দোষী নয়, আবার আইন ওখানে গিয়ে বলছি এ দোষী, আবার সেই আইন আর এক জায়গায় গিয়ে বলছে ও দোষী নয়,
ব্যাপারটা ঠিক ঋতু, আইন এবং প্রমাণ যদি সঠিকভাবে ঠিক থাকে তাহলে একই কেসে কেন 5টা কোর্টে হাঁটতে হবে লোকে? কেন দীর্ঘদিন ধরে আমাদের একটা না, এটা বিচার তো ব্যবস্থা অধিকার, এটা তো Right. অধিকার, আমি উচ্চতর Okay, না না, আমি ন্যায়ালয়ে অধিকারের প্রশ্ন যেতে বলছি পারি। না ঋতু। তার মানে প্রমাণ কিংবা আইন সব সময় সঠিক কথা বলে না, বিচারকরা সঠিক সিদ্ধান্ত দেয় না, বিচারকরা সঠিক রায় দেয় না। এই কথাটা কেন বলবো না? শেষ কথা, সুপ্রিম কোর্ট একটা রায় দিল তোমার ফাঁসি হবে, রাষ্ট্রপতি বললো না এর ফাঁসি হবে না, বলুন না। না, আমি যদি- আমি না, আমি না, আমি না, সম্মানে আমাকে এই বলতে হবে আলোচনায় তো, একটা আমার- কথা না, বলি। আমায় বলতে হবে তো, দেখুন, আপনারা- আপনারা আইনের গল্প করছেন, আমরা সাধারণ মানুষ, আমরা আইনের উপরে ভরসা করি বলেই আমরা এখনো বেঁচে আছি। কিন্তু আইন যদি এত দীর্ঘ হয় ঋতু, এত দীর্ঘ হতে না, থাকে, সে তো তাহলে আমরা তাহলে বিভিন্ন তাহলে মাননীয় আমরা আমরা পাবো প্রধান কোথা থেকে বিচারপতি বিচার? সুপ্রিম কোর্টের বিভিন্ন সময় তারা কিন্তু এই দীর্ঘসূত্রিতার কথা বলেছে। ঋতু 12 থেকে 24 এখনো ছেলে মেয়েগুলো রাস্তায়। আপনি বলতে চাইছেন আরো কত বড় বছর লাগবে? আপনিও জানেন না, তরুণ জ্যোতিও জানে না, আমিও জানি না ঋতু। আমার প্রশ্নটা, ভারতবর্ষের আইনগুলো কেন শুধুমাত্র যে সমস্ত মানুষগুলো সব সময় অত্যাচারিত হয়েছে তাদের জন্য সব সময় দীর্ঘ একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে? তো আমার প্রশ্নটাই কেন? না, আপনি যে ঋতু, প্রশ্ন একটা করছেন ছোট্ট এটা- কথা, হ্যাঁ। একটা ছোট্ট কথা আমি বলে দিচ্ছি, আমি বেশি সময় নেব না। আমার বামপন্থী ছোট ভাইও একটা কথা বললো যে কেন ওদের যে চাকরিগুলো তাদের ভিতরে ফাইল হয়নি। বামপন্থী ভাইকে আমি সত্য কথা একটা বলি, 70 সালে যখন এখানে রাজত্ব করতো কংগ্রেস, প্রচুর কংগ্রেস সিপিএমের নেতাদের মারা গেছে, হত্যা করা হয়েছে। 78 সালে আসার পরে কোনো কংগ্রেস নেতাকে ঢোকে সে সময় সিপিএমও কিন্তু জেলে ঢোকায়নি, অথচ এই কংগ্রেস দলই কিন্তু জরুরি অবস্থার সময় ওই কংগ্রেস নেতাদের জেলে ঢুকিয়ে কিন্তু প্রমাণ করেছিল ওরা দোষী। সিপিএম গভর্নমেন্ট আসার পর কিন্তু একটা কংগ্রেস নেতারও কারো জেল হয়নি। সুতরাং এটা প্রমাণ করে না যে সেদিনে সেই কংগ্রেস নেতারা কোনো রকম খুন করেনি, কোনো রকম অত্যাচার করেনি। একটা গভর্নমেন্ট চেঞ্জ হবার পর যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত না নেয়, তার মানে তাদের পাপটা যে মুছে যায় না, এ কথাটা কিন্তু বলা যায় না। না না সোমনাথ দা, একদম তুমি ঠিক কথা বলেছো, কিন্তু ঘটনা হচ্ছে যে ঘোষিত তো আর কেউ করেনি, অর্থাৎ এই রাজ্যের মুখ্যমন্ত্রী সে তো সম্পূর্ণভাবে মানে প্রেস মিটে ঘোষণা করে দিয়েছে যে আমি চাইলে পরে এখনই ফাইল খুলতে পারবো। অবশ্যই, না, আমরা তো আহ্বান জানিয়েছি। এটা গণতন্ত্রে একটা আমি বলবো স্বাস্থ্যেরও কারণ। আমরা পশ্চিমবাংলা ভারতবর্ষের এই গণতন্ত্রের সঙ্গে আশেপাশে প্রতিবেশী দেশের গণতন্ত্রের এই তফাৎটা আমাদের গর্বিত করে যে এখানে রাজনৈতিক লড়াই রয়েছে, অনেক ধরনের ঘটনা ঘটে এবং অনেকেই বিভিন্ন ধরনের অপরাধমূলক ঘটনা করেন যারা রাজনীতিতে আছেন, কিন্তু গোটা সরকার যেমন কংগ্রেস থেকে সিপিএম আবার সিপিএম থেকে তৃণমূল সেইভাবে হানাহানি হয়নি। এটা বরং আমাদের এত অন্ধকারের মতো গর্বের মতো। আমি একেবারে শেষ চলে যাব সৌম্য শুভ্র রায়ের কাছে, যিনি নিজেও সুপ্রিম কোর্টে লড়াইতে ছিলেন, আরজি কর নিয়ে তিনি হাইকোর্টেও মুভ করেছিলেন। আমি আপনার কাছে চলে যাব, কি মনে হলো আজকে সুপ্রিম কোর্টে আরজি করের ঘটনা প্রবাহ বা তার বাবা মা কোন দিকে আজকে, মানে আমি আজকে বলছি না, আমি বলছি এই সময় দাঁড়িয়ে আপনার কাছে এই মামলাটা কোন অভিমুখে যাচ্ছে মনে হয়? দেখুন, প্রথমত একদম যদি শুরু থেকে ইনসিডেন্টগুলো দেখা যায়, ইনসিডেন্টটা ঘটলো, তারপরেতে আমরা দেখলাম স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, স্টেটের পুলিশ এসে প্রচুর ইনভেস্টিগেশনে, প্লেস অফ অকারেন্সে প্রচুর এভিডেন্স ট্যাম্পার করলো, এবং তারপরেতে দাঁড়িয়ে অনারেবল হাইকোর্ট অর্ডার দিল সিবিআই ইনভেস্টিগেশনের। সিবিআই নিজস্ব ইনভেস্টিগেশন করলো, 3 জনকে অ্যারেস্ট করলো, তার মধ্যে একজনের এগেনস্টে চার্জশিট দিল, বাকি 2 জনের এগেনস্টে চার্জশিট টাইম মতো দিল না, তারা বেল পেয়ে গেল। অর্থাৎ ইনভেস্টিগেশনটা যে শুরু থেকে যে ল্যাচেসের জন্য, যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য স্টেট পুলিশের তরফ থেকে ইনভেস্টিগেশন প্রপার ওয়েতে হলো না, সেই ইনভেস্টিগেশন ঘটনার 5 দিন পরে ইনভেস্টিগেশনের দায়িত্ব পাওয়া সত্ত্বেও সিবিআই পুরোপুরিভাবে প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করেছে কি না, তারও একটা বিশাল বড় কোয়েশ্চেন এখানে থেকে যায়। কারণ আজকে যাদেরকে অ্যারেস্ট করলো প্রমাণ লোপাটের জন্য, তাদের মধ্যে একজন কোনো একটা থানার বড়বাবু এবং একজন ডাক্তারবাবু, তাদের ফোন থেকে তাদের ডিটেলসগুলোকে নিয়ে কারা কারা এর সাথে যুক্ত, কাদের ইনস্ট্রাকশনে, একটা থানার, একটা টালা থানার ওসির কখনোই সাহস হবে না যে কোনো সুপিরিয়র অর্ডার ছাড়া, কোনো হাই লেভেলের অর্ডার ছাড়া এভিডেন্সগুলোকে ট্যাম্পার করা। আপনি বলছেন অভিজিৎ বাবুকে ফাঁসানো হয়েছে? অবশ্যই, তার মাথায় আরও অনেকে ছিল, কিন্তু তাদেরকে প্রপার ওয়েতে ধরার জন্য সিবিআই এর যা যা স্টেপ নেওয়ার ছিল সেই স্টেপ প্রপার ওয়েতে নেয়নি। এই কারণে সুপ্রিম কোর্ট কী করবে, সুপ্রিম কোর্ট মনিটর করবে, বাট ইনভেস্টিগেশনটা প্রপার ওয়েতে হবে কি না তার অনেকটা প্রথমে স্টেট পুলিশের হাতে ছিল, তারপরে সিবিআইয়ের হাতে।
বাট আমার মনে হয় দুটো ইনভেস্টিগেটিং এজেন্সি ব্যর্থ তাদের প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করে এখনো না, পর্যন্ত এটাও কি conclusion হতে এ পারে? আসেনি। আমরা তো সবসময় রাজনৈতিক দলের সেটিং বলি, এটাও কি হতে পারে দুটি তদন্তকারী সংস্থার মধ্যে সেটিং রয়েছে? দেখুন, দেখুন এরা তো একই, এরা তো ব্যাচমেট রয়েছে, এদের মধ্যে একটা জায়গা থেকে বেরিয়ে আসা রয়েছে। মানে সত্যি কথাটাই জানতে চাইছি, সাধারণ মানুষ তো জানতে চায়। তদন্তকারী দুটো এজেন্সির মধ্যে সেটিং হয়েছে কিনা জানি না, তবে তদন্তকারী এজেন্সিগুলোকে যারা যারা কন্ট্রোল করে তাদের মধ্যে সেটিং হলেও হতে পারে, তার একটা সম্ভাবনা আছে। নাহলে এই জিনিসটা আজকে নির্যাতিতার বাবা মাকে হাইকোর্টে এসে আবার একটা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য প্রেয়ার করতে হতো না, একটা নতুন করে রিট পিটিশন ফাইল করতে হতো না। আর একটু আগে তরুণজ্যোতিবাবু যেটা বললেন যে এই ইনভেস্টিগেশনেতে কন্টিনিউয়াসলি যখন চার্জশিট দেওয়া হয় তখন একটা 173 সাবসেকশন 8 মানে নারাজি পিটিশন বা ফার্দার ইনভেস্টিগেশনের প্রেয়ার দেয়নি। তারা তখন আশা করছিল, সিবিআই তখন বলেছিল যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, বাট সেই সাপ্লিমেন্টারি চার্জশিটটা ইন টাইমে দেয়নি। এখানে একটা ল্যাচেস সিবিআই এর ভয়ঙ্কর রকমের আছে, এটা অস্বীকার করার কোনো এখানে জায়গা বলতে নেই। পারি সুনীল গঙ্গোপাধ্যায় বিখ্যাত কবিতা আছে, কেউ কথা রাখেনি নির্যাতিতার বাবা মার সঙ্গে। একদম 100%। মানে আমি দুজন লয়ারের কথা শুনে একটা জিনিস আমার মনে, আমি জানি না আপনাদের মনে আসছে কিনা, অভয়া বিচার পাবে না, বামপন্থী না, বন্ধুরা এরকম না। রাস্তায় থাকবে। তাই তো হচ্ছে। এরকম নয়, কারণ আমরা অবশ্যই সর্বোচ্চ সংস্থান এত অন্ধকারের CBI এর মধ্যে- উপরে আমরা আঙুল তুলছি, সিবিআই ইনভেস্টিগেশন করেনি, এখানে ট্যাম্পারিং হয়েছে। সিবিআই বলছে, সিবিআই কোথাও কিন্তু বলছে না ট্যাম্পারিং হয়েছে, কিন্তু আচ্ছা ওকে সিবিআই বলছে ট্যাম্পারিং হয়েছে। তার মানে সিবিআই যদি কোর্টকে বলতো এরা ট্যাম্পারিং করেছে, এদের অ্যারেস্ট করা সম্ভব করতে পারতো। তার মানে ট্যাম্পারিং এর ফলে সিবিআই এর পক্ষে আপনি বলছেন অভয়াকে বিচার দেওয়া, আইন- না না এইটাই তো কথা। সিবিআই এর পক্ষেও সম্ভব নয়, যদি ট্যাম্পারিং সিবিআই স্বীকার করে নেয়, সিবিআই এর পক্ষেও সম্ভব নয় অভয়াকে বিচার দেওয়া সুপ্রিম কোর্টের মাধ্যমে। এটা দুই, আমি যারা উকিলবাবু আছেন তাদের কথা শুনে আমার এই অবশ্যই জায়গাটায় সোমনাথদা, আসছে। এত অন্ধকারের মধ্যেও আলো রয়েছে, তার কারণ হচ্ছে বিচার ব্যবস্থা এমন একটা স্তম্ভ যেখানে অন্যান্য ব্যবস্থাগুলো, সেই ব্যবস্থাগুলো যদি কোনো কারণে মানুষকে বিচার না দিতে পারে, মানুষের সঙ্গে যদি অন্যায় হয়, তাহলে আমাদের একমাত্র পথ বিচার। হ্যাঁ, এটা ঠিক কথা। আমরা যেহেতু এমন একটা অসাধারণ সংবিধান এবং অসাধারণ আইনি বিধিবদ্ধের মধ্যে দিয়ে রয়েছি, যেখানে নিরপরাধ যাতে শাস্তি না পায় তার জন্য সময় লাগে, কিন্তু স্থির বিশ্বাস বিচার হবেই। যেমন হয়েছিল জেসিকা লাল মার্ডার কেসে, বিচার হবেই। কিন্তু মুশকিলটা হচ্ছে একদিকে বিভিন্ন রাজনৈতিক দল এই আর্যিকর প্রসঙ্গে সাধারণ মানুষ তাদের উপর ভরসা রাখতে পারছে না, আবার তদন্ত যারা করছেন সিবিআই তাদের ওপরও ভরসা নেই, আবার কেউ কোনো অদৃশ্য কারণে তারা শস্যের মধ্যে ভূত হয়ে একটা আন্দোলন করলেন, যে আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী শক্তিকে তারা আসতে দিলেন না। আবার এই প্রশ্নটা উঠছে, যারা আন্দোলন করেছে তারা কি তাহলে কিছু লুকিয়ে যাচ্ছিল? তাহলে ব্রুটাসরা কি সেখানেও ছিল? মির্জাফররা কি সেখানেও ছিল? আবার এটাও ঠিক কথা যে এই গোটা ঘটনা যেভাবে এগিয়ে যাচ্ছে, যেভাবে একজন আইনজীবী থাকছেন, একজন আইনজীবী থাকছেন না, বিপথে বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়ে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাতে একটা ষড়যন্ত্র আছে, তাতে কোনো সন্দেহই নেই এখন। কিন্তু ভরসা রাখুন, বিচার হবে, বিচার হবে। তার কারণ আরজিকর এই প্রসঙ্গ এমন একটা ঘটনা যেখানে সমস্ত মানুষ তার বিচার চায়। আর অপরদিকে শুধুমাত্র 26,000 বা কোনো সংখ্যা ছাত্রছাত্রী, মেধাবী প্রার্থী বা চাকুরিরত প্রার্থী তারা নয়। এটা শুধু মেধার প্রশ্ন নয়, এটা শুধু যোগ্যতার প্রশ্ন নয়, এটা দেশের ভবিষ্যৎ, শিক্ষার ভবিষ্যতের প্রশ্ন। আসলে এই দুটো মামলার ওপর দাঁড়িয়ে আছে বাংলা কোন পথে এগোবে। এই দুটো মামলার ওপর দাঁড়িয়ে আছে সত্যির জয় হবে কি হবে না। এই দুটো মামলার ওপর দাঁড়িয়ে আছে সত্যমেব জয়তে শব্দটা, এই শব্দগুলো আমরা বিশ্বাস করব নাকি আমরা বিশ্বাস করতে চাই। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের। এখানে মানব লাহা ছিলেন, তরুণজ্যোতি তিওয়ারি, সোমনাথ সিংহ রায় এবং সৌম্য শুভ্র রায়। আপনাদের বিশ্লেষণ আমাদের ঋদ্ধ করেছে। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে। শুরু করছি বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত। আপনারা সবাই জানেন যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি
অপেক্ষা করছি আরজি করের ঘটনার কি সত্য ঘটনা ঘটেছে তা জানার জন্য। আমরা সবাই চাই দোষীরা শাস্তি পাক। আবার অন্যদিকে এসএসসি স্কুল সার্ভিস কমিশনে মেধা তালিকায় যাদের নাম উঠেছিল, যারা সত্যি যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন অথবা পাওয়ার কথা, তাদেরও বিচার বা ইনসাফ চায় এই বাংলা। এক কথায় বাংলা বিচার চায়। আজকে এই দুটি ঘটনার ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ এমন কিছু ঘটনা ঘটেছে যা শুধুমাত্র বঙ্গে নয়, গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়েছিলেন সত্যি কি হলো। আমরা সে বিষয়ে নিশ্চয়ই আলোচনা করব। তার আগে এক নজরে দেখে নেব বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রততে আজকে ঠিক কী কী বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনার একেবারে প্রথমে অবশ্যই থাকবে কোন পথে আরজি করের বিচার, আরজি করের বিচারের কোন পথে কিভাবে রয়েছে, কোন বাঁকে আমরা দাঁড়িয়ে আছি। দ্বিতীয়ত খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে কোন পথে এসএসসি, তার কারণ এটা মেধার প্রশ্ন বেকার যুবক যুবতীদের, প্রশ্ন রাজ্যের শিক্ষার এবং ভবিষ্যতের নাগরিকদের। তৃতীয় যে বিষয়টি নিয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আমরা আলোচনা করে যাচ্ছি, সত্যি কি তার সত্যতা আছে? সিস্টেম আর সেটিং কি মিলেমিশে একাকার হয়ে গেছে? সব পক্ষের রাজনীতিবিদরা তারা কি সেটিংয়ে জড়িয়ে আছে, আর এই সিস্টেমটা কি এইভাবেই চলবে? এবং চতুর্থত যে কি কারণে জাস্টিস ফর আরজি কর স্লোগান ক্রমেই মৃদু হয়ে যাচ্ছে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা অবশ্যই এই বিচারের পুঙ্খানুপুঙ্খ বিচার করবে না, সেই জন্যেই আমাদের সঙ্গে রয়েছেন বাংলার সেরা প্যানেলিস্টরা। আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম এর মানব লাহা। মানব, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন সোমনাথ সিংহ রায়, রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষক, তবে ঝুঁকে থাকেন এ রাজ্যের সরকারের পক্ষেই। এবং আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী সোমশুভ্র রায়। সোমশুভ্র, আপনাকেও স্বাগত। প্রথমেই আমি এক নজরে দেখে নেব যে ঠিক কি হয়েছে আজকে, বিশেষ করে এসএসসি সংক্রান্ত মামলায়। एसएससी नियोग दुर्नीति मामलाয় ডাল में काला है या सब कुछ ही काला है, বিদ্রূপ মন্তব্য প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রায় 26,000 চাকরি হারার মামলার শুনানি ছিল। পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে শুধুমাত্র তাদেরই চাকরি বাতিল করা হবে, এই দুই বিষয় নিয়ে শুনানি ছিল। তবে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল 26,000 চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য বাছাই না হলে পুরো প্যানেলই বাতিল হবে। মামলার শুনানির পর এসএসসি কে দুষে রাজ্যের আইনজীবী বলেন, কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি, তারা কেন এমন করলো স্পষ্ট নয়। প্রধান বিচারপতি বলেন, অনেক কিছু গোপন করা হয়েছে। একটা জিনিস স্পষ্ট, আসল শিট ও স্ক্যান ওএমআর শিট একই নয়। সুপ্রিম কোর্টের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য ও এসএসসি। সুপার নিউমেরি পোস্ট নিয়ে প্রশ্ন করা হয় রাজ্যকে। অতিরিক্ত যে পদ তৈরি করা হয়েছিল তার জন্য অনুমতি দিয়েছিল রাজ্য। অভিযোগ, ওই সমস্ত শূন্য পদে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল। এসএসসির আইনজীবী বলেন, 2021 সাল পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ হয়নি। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এসএসসির আইনজীবীর উদ্দেশ্যে বলেন, অন্যের হাতে তথ্য তুলে দিলেন, নিজের হাতে রাখলেন না, কিভাবে এটা করতে পারলেন? আপনারাও কারচুপি করেছেন। পঙ্কজ বানসাল যে কারচুপি করেছে তা জানা গিয়েছে। সমস্যা আপনাদের নিয়ে। 65B নিয়ে ভ্রান্ত ধারণা রয়েছে। আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে। 65 করলে বোঝা সম্ভব হার্ড ডিস্ক থেকে কি ডাউনলোড করা হয়েছে আর কি আপলোড করা হয়েছে। যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে মেটা ডেটা খুঁজে বের করতে হবে। তা না হলে যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না। সঠিক বিষয় হলো এসএসসি মিরর ইমেজ রাখেনি, আসল কপি নেই। প্রমাণ বলতে শুধু স্ক্যান কপি, তার সঙ্গে এসএসসির বসানো নাম্বার থেকে আলাদা। স্ক্যানিং এ অনিয়ম করা হয়েছে।
গত এপ্রিলে নিয়োগ দুর্নীতি মামলায় রায় শুনিয়েছিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদি ডিভিশন বেঞ্চ, যার জেরে চাকরি যায় 25,753 জনের। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন, দেশে এমন কোনো রাজ্য নেই যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা হয়নি। এরপরই বিদ্রুপে সুরে প্রধান বিচারপতি বলেন, ডাল মে কালা হ্যায় ইয়া সব কুছ হি কালা হ্যায়। জানুয়ারি মাসে রাজ্যের চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ। যা আমরা দেখলাম, যা শুনলাম, তাতে স্তম্ভিত হয়ে যাওয়ার কথা। আমি প্রথমেই চলে যাব তরুণজ্যোতি তিওয়ারির কাছে, আইনজীবী এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। তরুণজ্যোতি, যা এসএসসিতে হচ্ছে তাতে সবচেয়ে বড় যে প্রশ্নটা, তাহলে কিভাবে মেধা তালিকায় যারা যোগ্য এবং অযোগ্য, অর্থাৎ কোথাও যেন মনে হচ্ছে খাবারের সঙ্গে বিষ মিশে রয়েছে, চালের সঙ্গে কাকড় মিশে রয়েছে, কিন্তু কোনো ছাঁকুনি বা চালুনি নেই তাদের আলাদা করার, এবং অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পনার সঙ্গে এই গোটা ঘটনা ঘটানো হয়েছে। কি বলবেন? ঋতুদা, এই মামলাগুলোর সাথে আমি সরাসরি যুক্ত। বেশ কিছু মামলা আমি করেছি, অনেক কিছুই জানি। প্রথমে খারাপ লাগছে সেই সব ছেলেগুলোর জন্য যারা কিছু করেনি। আমি পার্সোনালি এরকম অনেকজনকে চিনি যার মা ধরো বাজারে ফুল বিক্রি করে, একসাথে 2,000 টাকা একসাথে চোখে দেখেনি, সে ঘুষ দিয়েছে, ইম্পসিবল, তার চাকরিটাও যাচ্ছে। দায় তো কখন নিতে হবে? তো দায় হচ্ছে এই এসএসসি, দায় হচ্ছে সরকারের। কেন বলি দায় সরকারের? দুর্নীতি হচ্ছে এই কথাটা আজ থেকে আসছিল না। তোমার মনে আছে আহারে বাংলা চলছিল, তৃণমূলের নেতারা খেতে যাচ্ছিল, এরা অনশনে বসছিল, মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, আমি দেখছি, যারা চিল্লে বলেছিল দিদি দুর্নীতি হয়েছে, বললো একটা উপদেষ্টা কমিটি আমি অ্যাপয়েন্ট করে দিচ্ছি। পার্থ ছিল সেই উপদেষ্টা কমিটির মাথায়। উপদেষ্টা কমিটি দুর্নীতি করলো, আরও দুর্নীতিটা বাড়লো। প্রবলেমটা কী হচ্ছে ঋতুদা, কোনো অ্যাপয়েন্টমেন্টের বেসিক একদম 22 লক্ষ পরীক্ষার্থী ছিল এই 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডিতে। 22 লক্ষ পরীক্ষার্থীতে আমরা জানি না যে কারা এক্স্যাক্টলি কী নাম্বারটা পেয়েছে। যে এসএসসি এরা বলছে আমাদের কাছে আছে, সেটা আজীব তথ্য একটা। স্ক্যান কপি বা ডিজিটাল ফরম্যাটটা মানে কি বোঝা হয়? একটা সে কোনো ডকুমেন্ট, তার স্ক্যান কপিতে ডিজিটাল ফরম্যাট, এরা রেখেছিল এটাকে বলে এডিটেবল টেক্সট ফরম্যাট, মানে সেটাকে তুলেছে কম্পিউটারে, এটাকে এডিটেবল ফরম্যাট রেখেছে, মানে যখন ইচ্ছা যেমন কিছু চেঞ্জ হবে। চিঠি গেছে প্যানেল হয়েছে, চিঠি গেছে প্যানেল হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। সেখানেও না, ফার্স্ট যখন ব্যাপারটা সামনে আসলো 269 জনকে নিয়ে, 269 জনকে রাখার জন্য আজকে প্রশ্ন রয়েছে সুপ্রিম কোর্টে যে কী করা উচিত। ফার্স্ট 269 জনকে বের করে দেওয়া উচিত, সেটা না করে সরকার করলো, ক্যাবিনেট অ্যাপ্রুভ করলো, তৎকালীন অ্যাডভোকেট জেনারেলের পারমিশন নেওয়া হলো, ল কমিশনের রিকমেন্ডেশন নেওয়া হলো, নিয়ে করা হলো এটা কি একটা সুপার নিউমারি পোস্ট করা হলো। পার ইয়ার ট্যাক্স বার্ডেন হতো প্রায় 300 কোটি টাকার কাছাকাছি। কার টাকা? আমার তোমার টাকা যেত। সুপার নিউমারি পোস্ট কেন? যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে চাকরিটা বাঁচিয়ে রাখার জন্য। এই সরকার দুর্নীতিগ্রস্তদের পাশে এত দাঁড়িয়েছিল। আমি তো বলি, তৃণমূল তো বলে না যে আমাদের দলে একটাই পোস্ট, বাদ বাকি সব ল্যাম্প পোস্ট। তো আশা করি পোস্টের কথা ল্যাম্প পোস্টগুলো শুনে তো পোস্ট একটা কাজ করুক, যে তার ল্যাম্প পোস্টগুলোকে বলুক, ভাই তোরা কে কে খেয়েছিস, কার কার কাছে খেয়েছিস, এসে বলে দে, সেগুলোকেই বের করে দিতে যোগ্যরা থেকে যায়। আমি আবার বলছি, যে পুরো ইস্যুটা যা হয়েছে সেখান থেকে যোগ্য অযোগ্য বাছাটা কোয়াইট ইম্পসিবল। যে ডেটার বেসিসে বাছাটা সম্ভব হতো সে ডেটা নেই। এখন তোমার দর্শকরা মনে করতে পারে যে সিবিআই ডেটা উদ্ধার করেছে। সিবিআই কাদের ডেটা উদ্ধার করেছে? যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদেরটা উদ্ধার করেছে। যে 22 লক্ষ পরীক্ষার্থী ছিল তাদের ডেটা এক্স্যাক্টলি কী ছিল, তারা কত নাম্বার ছিল, কেউ জানে না। সুতরাং এই যে ছেলেগুলোকে আনসার্টেনটির মধ্যে দাঁড় করে রাখলো, তার দায় সরকার নেবে না। এটা খারাপ দিকও আছে। আমি ধরে নিলাম বাতিল হয়ে গেল, কিছু জনের যোগ্যদের বাতিল হয়ে গেল, মানে 26,000 আমি ধরে নিলাম বাতিল হয়ে গেল। যোগ্য অনেক যোগ্য আছে, তাদেরটাও বাতিল হয়ে গেল। ঋতুদা, কষ্টের ব্যাপারটা কি জানো তো? কষ্টের ব্যাপারটা হচ্ছে তাদের না পরীক্ষায় বসার বয়সটা পার করে গেছে, তারা আর পরীক্ষাটা দিতে পারবে না। যাদের স্বপ্ন ছিল চক ডাস্টার নিয়ে স্কুলে পড়াবে, তাদের একটা দল রাস্তায় বসে আছে আজকে আন্দোলন করছে। তাদের একটা দলেরই যারা স্কুলে পড়াচ্ছে তাদের চাকরিটা চলে যাবে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য। এটাকে আটকানো যেত। 20 লাখ 25 লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছে, লেটার হেডে চাকরি হয়েছে, আমরা কোর্টে তথ্যগুলো দিয়েছি, বাগ কমিটির রেকমেন্ডেশন। তখন যদি সরকার স্বীকার করে নিত হয়তো এত বড়টা যেত না, এত বড় কিছু হতো না। কিন্তু ওই সরকারের ডোন্ট কেয়ার মনোভাব, সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করা, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, কারণ কি? এর কারণ কি এটা নয় কি আগে যে দলটা ছবি বিক্রি করে চালাতেন মানে মাননীয় মুখ্যমন্ত্রী, সেই দলটা আজকাল চাকরি বিক্রি করে চালান? দুর্নীতি হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে, ফ্যাক্ট, স্বীকার করুন। স্বীকার করতে অসুবিধা কী আছে?
যারা যোগ্য তাদের পাশে দাঁড়াতে পারতেন। সেগ্রিগেশনের কথা আজকে হচ্ছে, সেগ্রিগেশন চেষ্টা কিন্তু হাইকোর্টেও হয়েছিল, দিনের পর দিন মামলাটা হয়েছে, আমরা উপস্থিত ছিলাম, সেখানেও চেষ্টা হলো, বোর্ড পারেনি কিছু দেওয়ার দিতে, কারণ বোর্ডের কাছে সেগ্রিগেশন করার অপশনটা নেই। আমি আবার বলছি, যারা চাকরি চোর তাদের জন্য আমার একটু কষ্ট নেই, তো যারা এই ছেলেটা উদাহরণ দিলাম, যারা ওরকম যোগ্য চাকরি প্রার্থী আছে, যাদের ভবিষ্যৎ, যাদের স্বপ্ন চুরি করলো এই সরকার, তাদের জন্য খারাপ লাগবে। দেখো, চাল চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, মাটি চুরি হয়েছে, এগুলোর ইমপ্লিকেশন একরকম। একটা শিক্ষিত বেকারের যেখানে স্বপ্ন চুরি হয়, সেই সোসাইটিকে কি বলা উচিত আমি জানি না, তোমার দর্শকরা ঠিক করবে। অবশ্যই আমি একবার সোমনাথদার কাছে চলে যাবো। সোমনাথদা, গোটা সিস্টেমটা, তরুণজ্যোতি তিওয়ারি তিনি নিজে আইনজীবী এবং ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, তিনি এই সব মামলাগুলোর মধ্যে অনেকগুলো মামলা তারই, মূলত কিছু মামলা রয়েছে যে তারই নেতৃত্বে আদালতে সেই মামলা লড়াই হচ্ছে। কোথাও কি দাঁড়িয়ে এটা প্রমাণ করে না, আমি এর সঙ্গে রাজনীতি মেলাচ্ছি না, এর সঙ্গে দল মেলাচ্ছি না, এর সঙ্গে প্রশাসন মেলাচ্ছি না, এটা একটা বিরাট দুর্নীতি হয়েছে এবং খুব সুপরিকল্পিতভাবে, মানে আমি বলতে চাইছি যে মাফিয়া, ড্রাগ লর্ডসরা যেভাবে সুপরিকল্পিতভাবে সমস্ত ধরন কাঠামো নিয়ে একটা ক্রাইম করে, অপরাধ করে, ঠিক সেই রকমভাবে এর রাজ্যে অপরাধ ঘটেছে এবং প্রভাবশালীরা জড়িয়ে রয়েছে। তো আপনার মনে আছে নিশ্চয়ই প্রথম যখন শো হতো তখন আমি বলেছিলাম মহেশতলে একটি ছেলের কথা যার বাবা অটো চালাতো, তার র্যাঙ্কিং ছিল 19 নম্বর। সে আমার কাছে আসার পর, নামও বলে দিচ্ছি, বিশ্বজিৎ মণ্ডল বলে, তার 19 নম্বরে নাম থাকা সত্ত্বেও যে যখন চাকরি পাইনি, আমি নিজে মানিক ভট্টাচার্যের কাছে গেছিলাম। মানিক ভট্টাচার্য একদম বলেছিল না, আমি বললাম 33 নম্বরের চাকরি পেয়েছে, 19 নম্বরের চাকরি পাচ্ছে না, এটা কি করে সম্ভব হচ্ছে? কিন্তু বিশ্বাস করুন, আমার তো সে ক্ষমতা ছিল না, কিংবা আমি সেরকম খুব সাধারণ মানুষ একজন, কিছু করে উঠতে পারেনি। ছেলেটার বাবা ওই শোকে মারা গেছে এবং ছেলেটা এখনো বেকার অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, এটা সত্যি। কিন্তু প্রশ্নটা আমার অন্য জায়গায় আছে। তো আমি সেদিনও বলেছিলাম অন্যায় হয়েছে। তরুণজ্যোতি বলছেন যে তৃণমূলে আমি নিজে দেখেছি, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ নিজে বলেছেন একটা অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে এবং তার তদন্ত করে তাদের দোষীদের শাস্তি দেওয়া হোক। সুতরাং তৃণমূল কংগ্রেস বলেনি যে দুর্নীতি হয়নি, কথা কিন্তু তৃণমূল কংগ্রেস কোথাও বলেনি। আমি কিন্তু তৃণমূল কংগ্রেসের এখানে মুখপাত্র নয়, দলকে কিংবা রাজ্য সরকারকে ডিফেন্ড করার সামান্যতম সদিচ্ছা আমার নেই। তার কারণ ডেফিনেটলি কিছু দুর্নীতি হয়েছে, যেগুলো সাধারণ মানুষকে নিয়ে কাজকর্ম করি, আমি চোখের সামনে দেখেছি। কিন্তু ঋতু, আমার প্রশ্নটা অন্য জায়গায় আসছে। এই যে তরুণী এবং সোজা কথা, ও ছোট ভাইয়ের মতো খুব ভালো ছেলে, কিন্তু আমার প্রশ্নটা কোন জায়গাটা আসে, কত বছর হলো ঋতু, কত বছর ধরে এই জিনিসটা চলছে? ও যে শব্দগুলো ব্যবহার করলো, বিশেষ করে আমি একজন খুব সাধারণ মানুষ, ওই অধিকাংশ শব্দের মানেই জানি না। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ আমার মতো সাধারণ মানুষ, তারা জানে না যে এই এমআরআই সিট কি, কিংবা এমআরআই সিট কি, কিংবা তাদের কিভাবে ইমপ্লিমেন্ট হবে। তা একটা এই ভারতবর্ষের আমি এই আইনের সিস্টেমটা বুঝতে পারি না। যখন অন্যায়ের জন্য পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করা হচ্ছে সমেত, প্রমাণ সমেত, যখন মানিক ভট্টাচার্য কিংবা সুবিকাশ না কি আছেন তাদের অ্যারেস্ট করা হচ্ছে, তার মানে সরকার যে আইন আমাদের বলছে ইয়েস একটা কোনো অন্যায় হয়েছে এবং তার জন্য এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হলো। তবে সেই আইন কেন এত বছর ধরে একটা সিদ্ধান্তে আসতে পারছে না যে অন্যায় হয়েছে, এর বিরুদ্ধে শাস্তিই এবং এর বিরুদ্ধে এই ধরনের এদের পুরস্কার প্রাপ্য? কেন আমাদের দেশের আইনের এই ব্যবস্থা শুধুমাত্র উকিলরা তর্কাতর্কি করবে, আমরা বিভিন্ন চ্যানেলে বসে বসে আমরা নিজেরা তর্কাতর্কি করব, আলটিমেটলি ওই ছেলে মেয়েগুলো যাদের কথা ওরা বলছে, যাদের কথা আমার মতো সাধারণ মানুষরা বলছে, তারা রাস্তাতেই বসে থাকবে ওই আশায় একটা সিদ্ধান্ত হবে। কত বছর কেটে গেল, তো সিদ্ধান্ত দিতে পারছে না সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্ট। আমি আপনাকে বলছি একটা তো সিদ্ধান্তে আসবে, আবার নাকি জানুয়ারি মাসে ডেট, জানুয়ারিতে ডেট রিটায়ার, জানুয়ারির ডেটে আবার মার্চ আসবে। উকিল বাবুরা কিন্তু ফিজ নিতে ছাড়বেন না, সাধারণ মানুষ। দাদা যে কথা বললো একদম ফ্যাক্ট বললো, কিন্তু এটা দুটো আসপেক্টকে গুলি দিলে হবে না। ফার্স্ট আসপেক্ট, দুর্নীতি তদন্ত চলছে, শাস্তি হবে, টাইম লাগবে। সেকেন্ড আসপেক্ট, দুর্নীতি করে যে চাকরিগুলো হয়েছে, বাগ কমিশনের রিপোর্ট, অন্য রিপোর্ট যেগুলো এসেছে, তার পাওয়ার এসএসসির কাছেই আছে এদেরকে বের করে দেওয়ার। তার জন্য কোর্টের দিকে তাকিয়ে থাকার দরকার নেই। তো এসএসসি সেগুলোকে বের না করে ক্যাবিনেট সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করে এদেরকে রেখে দেওয়া, মানে অতিরিক্ত শূন্যপদ কেন সৃষ্টি হচ্ছিল? আমি সোমনাথ দা আসছি, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। তাহলে কি হবে? অযোগ্যদেরও চাকরি যাবে, যোগ্যরাও চাকরি থেকে তারাও বরখাস্ত হবে, তাদেরও সরিয়ে দেওয়া হবে।
আর গোটা প্যানেলই কি তাহলে বরবাদ হয়ে যাবে? আমি বরবাদ এই কারণে বলছি, আসলে তো বেশ কিছু তরুণ তরুণী তাদের জীবনটাই বরবাদ হয়ে যাবে। তারা কি আবার উঠে দাঁড়াতে পারবে?